করোনা সংকট মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সংকট মোকাবেলা যে ভূমিকা রেখেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছে তা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। জোট শাসক দলের শাসনকাল শেষ হয়ে গেল, তারা দেশটা রেখে গেল লাইনচ্যুত ট্রেনের মতো। বর্তমান সরকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশের অর্থনীতি অবস্থা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যা সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি পূর্বে বলেছি যে করোনা সংকটকালীন সময়েও অনেক উন্নত সমৃদ্ধ দেশের চেয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে। বাংলাদেশে করোনা সংকটকালীন সময়ে এই মহামারীর সবলে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়েছিল বটে, কিন্তু এখানে কোনো খাদ্য সংকট ঘটেনি। খাদ্য সংকট নিয়ে কোনো হাহাকারের শব্দ আমরা শুনিনি। সরকার, সমাজসেবী রাজনৈতিক সংগঠনগুলো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের বিত্তশালী লোকেরা, এমনকি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রেব বাহিনী সকলেই হত দরিদ্রদের মাঝে খাদ্য পৌঁছে দিয়েছেন। এই যে ঐক্যবদ্ধ, এই যে সমন্বয়, এই যে সামাজিক বন্ধন রাষ্ট্রীয়ভাবে সৃষ্টি করে করোনার সময়কালীন সময়ে হতদরিদ্রদের খাদ্য দেওয়া হয়েছে। কোনো দুর্ভিক্ষ হয়নি, এটা নিশ্চয়ই আমাদের জন্য প্রশংসার বিষয়। একদিকে খাদ্য দেওয়া হয়েছে, অন্যদিকে হতদরিদ্র গরিব নিম্নবিত্ত মানুষদের অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, দেশের মানুষের প্রতি মমত্ববোধ থেকেই তিনি এসব করে যাচ্ছেন। আমি অর্থনীতি বুঝি না, তবে মাননীয় প্রধানমন্ত্রীকে একজন সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করব, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেহেতু মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে, বেকার ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, গর্ভকালীন সময়ে ভাতা দেওয়া হচ্ছে এবং শিশু জন্ম নিলেও ভাতা দেওয়া হচ্ছে, প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে। তাহলে এই দেশে যাতে হতদরিদ্র না থাকে, মানুষ যাতে কর্মমুখী হয়ে ওঠে,
মানুষ কর্মের দ্বারা, তার পেশার দ্বারা, তার কাজের দ্বারা যাতে জীবিকা নির্বাহ করতে পারে, সেই জন্য তাদেরকে কর্মমুখী করার উদ্যোগ নেওয়ার জন্য আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। এই মহামারী একমাত্র দুর্যোগ নয়, বন্যা, টর্নেডো, শিডর, ভূমিকম্প আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। এই হতদরিদ্রদের চিহ্নিত করে অ্যাকাউন্টের মাধ্যমে বিনা সুদে আপৎকালীন দুর্যোগকালীন ঋণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দুর্যোগের সময় এটা তারা পাবে, দুর্যোগ উত্তরণের পরে শেষ হয়ে গেলে তারা যাতে কর্মমুখী হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তারা যাতে পরবর্তীতে কর্ম করে, কাজ করে ওই বিনা সুদে প্রাপ্ত লোনটা পরিশোধ করতে পারে, এরকম বাধ্যবাধকতা নীতি নির্ধারণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ মানুষ যদি কর্মমুখী না হয়, রাষ্ট্রের কোষাগার সম্পূর্ণ দিয়ে দিলেও দুর্ভিক্ষ থামানো অনেক সময় সম্ভব হবে না। আর মানুষ যদি কর্মমুখী হয়ে ওঠে, তাহলে অবশ্যই যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী প্রভৃতি ইত্যাদি থেকে আমাদের হতদরিদ্ররা বিভিন্নভাবে সুরক্ষা পাবে। এই অ্যাকাউন্টে টাকা যখন জমা হবে, একটা মূল অ্যাকাউন্টে চলে যাবে, সেখানে একটা লভ্যাংশ হবে। আবারও প্রাকৃতিক দুর্যোগ হবে, তাদের মধ্যে বিতরণ করা হবে, একটা সময় বেঁধে দেওয়া হবে, এত সময়ের মধ্যে এটা পরিশোধ করতে হবে। পরিশোধ কিছুটা বাধ্যতামূলক করতে হবে। আমি আবারও বলছি, রাষ্ট্রের সব কিছু, জনপ্রতিনিধিদের সব কিছু যদিও বিলিয়ে দেওয়া হয় আর মানুষ যদি কর্মমুখী না হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আজকে বাজেটে ঘাটতি নিয়ে যে বাজেট করা হয়েছে, এই বাজেটকে একমাত্র মানুষকে কর্মমুখী করে পূরণ করা সম্ভব। কর্মমুখী না করতে পারলে এটা পূরণ করা সম্ভব নয়। যখন সবাই কর্মমুখর হয়ে উঠবে, হাত পাততে হবে না রাষ্ট্রের দিকে, হাত পাততে হবে না বিত্তশালীদের দিকে। আজকে দেখুন, অটো, সিএনজি, রিক্সা, চার্জার চালিত রিক্সা শিক্ষিত লোকেরা চালাচ্ছে। এই যে শ্রমের প্রতি মর্যাদাবোধ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এক সময় যে কাজটা করলে হীনমন্যতায় ভুগত, আজকে সেই কাজটা করা হচ্ছে। আমি আবারও বলি, যেহেতু বেকার ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতা, মাতৃকালীন ভাতা রয়েছে, এখন তো শুধু দরিদ্ররাই টাকা নেবে। তারা যদি ঋণ নিয়ে কিছুটা দুর্ভিক্ষের সময় ব্যবহার করে, কিছুটা যদি তারা কোনো ব্যবসা বাণিজ্যে, ছোটোখাটো কারবারে, ব্যবসায় ব্যবহার করে তারা যদি জীবনকে টিকিয়ে রাখতে পারে, তারা ওই লোনটাও পরিশোধ করতে পারবে। এবং এই লোনটা আপৎকালীন লোন হিসাবেই চিহ্নিত থাকবে। যতবার প্রাকৃতিক দুর্যোগ আসবে, ততবার হয়তো দরিদ্র চিহ্নিতদের দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আজকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যে লোন দেওয়া হচ্ছে, এখানে দুর্নীতি হওয়ার সুযোগ রয়ে গেছে। এটা আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি। এই যে ছাত্রদের উপবৃত্তি,
আগে কত ছাত্র উপবৃত্তি পেত আমাদের ভিতর, আমরা এটা জানতাম, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসাররা জানতো। একটা নোট থাকতো, একটা চিঠি থাকতো। আজকে কত ছেলে মেয়ে এই উপবৃত্তি পাচ্ছে এটা আমাদের জানা নেই, অনেকে পাচ্ছে না। ঢাকা থেকে এসে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় এককালীন সময়, অনেক ছাত্র অনুপস্থিত থাকে, তারা কিন্তু বৃত্তি পাচ্ছে না। এটা মোট ছাত্রের 10 ভাগে এখন বৃত্তি পাচ্ছে না। সেরকম বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসলে সে টাকা গ্রাহক পর্যন্ত পৌঁছলো কিনা সেটা নিশ্চিত করার অভিজ্ঞতা অর্জন না করে বিকাশে দিলে সেটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আমরা জানি না আমাদের টিউশন ফিস কত আছে, আমরা জানি না আমাদের কত ছাত্ররা কত টাকা পাচ্ছে, আমরা কোনো হিসাব রাখতে পারি না। মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব নেই। অ্যাকাউন্টগুলো খোলা হয়, ঢাকার থেকে এসে খোলে, ওয়ান টাইম তারা চলে যায়। অনেক স্কুলে ছাত্র উপস্থিত থাকে না, তারা অ্যাকাউন্ট আর খুলতে পারে না। টিউশন ফিসটা কীভাবে দেওয়া হলো সেটারও নীতি নির্ধারণ হয় না। আমরা বিদ্যালয়ের ছাত্রদেরও চাপ দিতে পারি না। শ্রেণীকক্ষে কে উপস্থিত কে অনুপস্থিত, কার রেজাল্ট কীরকম, এর ভিত্তিতে আমরা তাদের কোনো সংশোধনী দিতে পারি না। মোদ্দা কথা হলো যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ছাত্ররা যেরকম উপবৃত্তি পাচ্ছে না, সাধারণ মানুষে যে এই টাকাতে ঠকবে, পাবে না, এটা অন্যের পকেটে চলে যেতে পারে, সরকারকে এই দিকটায় খেয়াল রাখতে হবে। সর্বোপরি কথা হলো মানুষকে স্বাবলম্বী করতে হলে আপৎকালীন ঋণের জন্য, ঋণ তৈরির জন্য, ফান্ড তৈরির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। আজকে দেখুন, বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল, বাংলাদেশের দারিদ্রতার হার কম, প্রবৃত্তি বেশি, তারপরও বর্তমানে সংকটকালীন সময়ে যে বাজেট এসেছে, অনেকে বলছেন যে এটা অবাস্তব বাজেট। বাজেট হলে এরকমটা বলাই হয়ে থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাহেব বলেছেন এ বাজেট মানবতা বিরোধী, এখানে মানবিকতা নেই। ওই যে রোহিঙ্গারা আমাদের দেশে অবস্থান করছে, তাদের দিকে তাকে এটা করা হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এ বাজেট হলো মানুষকে সুরক্ষা দেওয়ার বাজেট। মানবতা যদি না থাকতো এই সংকটকালীন সময় একটা হাহাকার সৃষ্টি হয়ে যেত। আপনারা দেখুন, বিএনপির সময় কৃষকরা সার পায়নি, স্লিপের জন্য নেতাদের পিছে পিছে ঘুরতে হয়েছে। সার আনতে গেলে লাইনে পুলিশের লাঠির গুঁতোয়, ভোটের চাপে মানুষ মারা গেছে, গুলি করেও কৃষককে হত্যা করা হয়েছে। সেই সার আজ কৃষকের নাগারে। বলতে হবে যে বর্তমান সরকারের, আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণে কাজ করছেন। কৃষকের ভর্তুকি, পাটের ভর্তুকি, বীজের ভর্তুকি এসব দেওয়া হচ্ছে। পাট চাষিদের বাড়িতে বাড়িতে গিয়ে পাট চাষের উৎসাহ দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকের ভর্তুকি দেওয়া হয়েছে হিম্মতের সাথে। দেশের জন্য দরদ আছে, আন্তরিকতা আছে বলে আজকে দেশ সমৃদ্ধশালী হচ্ছে। আন্তরিকতা আছে বলে এই সংকটকালীন সময়ে আমরা দেখেছি পৃথিবীর অনেক উন্নত দেশেও হাহাকার হয়েছে, মিছিল হয়েছে, সংগ্রাম হয়েছে, পুলিশ দিয়ে সেগুলো থামানো হয়েছে, বিভিন্ন বাহিনী ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশে এটা হয়নি। বাংলাদেশের দু একটা জায়গায় আমরা যা দেখেছি, বিএনপি ওয়ালারা টাকা দিয়ে লোক নিয়োগ করেছে খাদ্যের জন্য, স্লোগান আর হাহাকার সৃষ্টি করার পরিবেশ, এই অপপ্রয়াসটা তারা করেছিল। তাদের নামে মামলাও হয়েছে। কাজেই করোনাকালীন সংকট,
কালীন সময়ে বাংলাদেশের সরকারের যা যা পদক্ষেপ সেটা অবশ্যই জনমনে সমাদৃত এবং জনমানসে বন্দি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার কাজ করেছেন। আমি 2007 সালে প্রথম আলো পত্রিকায় 22 মে লিখেছিলাম, কে রাজনীতি করবে না সেটা আমরা বলতে পারবো না, তবে জননেত্রী শেখ হাসিনা জনমানসে বন্দি থাকার মতো নেতা। 27 তারিখে লিখেছিলাম, নাই মামার চেয়ে কানা মামা ভালো। লিখেছিলাম, গণতন্ত্রের জন্য শেখ হাসিনা চিটাদার নয়। আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেছে, গণতান্ত্রিক চরিত্র যদি মাননীয় প্রধানমন্ত্রীর রপ্ত করা না থাকতো, দেশে সুশাসন থাকতো না, দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো না। বলতে পারেন বিরোধী বলয় নির্যাতিত হয়েছে, কিন্তু আপনারা দেখেন চাঁদে ছাই দিকে দেখা যাচ্ছে গুজবটা কত বড়। এরকম গুজব ছড়িয়ে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, বিরোধী বলের চাপ তো কিছু খাবেই। এমনটা তো হয় না যে জঙ্গি সৃষ্টি করে, মুফতি হান্নানের মতো জঙ্গি সৃষ্টি করে বিএনপির কোনো নেতাকে হত্যার চেষ্টা করা হয়েছে এই সরকারের দ্বারা। বিএনপির সময় এই দেশের জনবান্ধব একজন সাধারণ অর্থনীতিবিদ শামস কিবরিয়াকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। 21 আগস্ট সৃষ্টি করে হত্যার নির্লক্ষা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিল। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা ছিল। রাখে আল্লাহ মারেকে। তৎকালীন সময়ের মহাসচিব প্রয়াত নেতা মান্নান ভূঁইয়া বলেছিলেন, 100 বছরের ভিতরে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সেই যে 21শে জানুয়ারি নির্বাচনী প্রক্রিয়াটা ছিল, সেটা জনগণ মানেনি, করতে পারেনি। ডক্টর রিয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। সেনাবাহিনীর প্রধান মঈনকে 9 জনকে ডিঙ্গিয়ে আনা হয়েছিল ক্ষমতার গদি দখল করার জন্য। রাষ্ট্র শাসন করেছিল খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীরা, আর প্রথমেই জেলে ভরা হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে। উদ্দেশ্য কি? যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। আল্লাহ চেয়েছেন, জনগণ চেয়েছেন, ক্ষমতায় এসেছেন। ওই সময় জননেত্রী যখন শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 6 জন লোক হার্ট স্ট্রোক করে মারা গিয়েছিল। এই যে মানুষের তার প্রতি যে উপলব্ধি, এদেশের জন্য এই মুজিব কন্যার প্রতি মানুষের যে দরদ, মানুষের প্রতিও মুজিব কন্যার তদ্রূপ দরদ রয়েছে। এই সংকটকালীন সময় অনেক বিএনপি নেতা বলেছে যে আওয়ামী লীগ যদি রিলিফ দেয় তাহলে বিএনপিকে দেবে না। বিএনপি গন্ধ শোকে কে বিএনপি করে তাদেরকে চাকরি দেওয়া হয়। আওয়ামী লীগ গন্ধ শোকে না, মেধার ভিত্তিতে অনেক বিএনপির এখন চাকরি হচ্ছে, যারা বিএনপির সময় চাকরি পায়নি। আপনি যদি ন্যাশনাল সার্ভিসগুলোর দিকে তাকান, 60% এখানে বিএনপি লোক। তাহলে সরকার রিলিফ দেবে না, এই অপপ্রচার করা কি ঠিক না। রিলিফের বিষয়ে না, অন্যান্য মেধার বিষয়েও সরকার আন্তরিক, যার মেধা আছে সেটাকে কাজে লাগাতে হবে দেশের জন্য। কাজেই সমালোচনার জন্য সমালোচনা করে লাভ নেই। আওয়ামী লীগের শাসন জনমনে বিধৃত হয়ে গেছে। বিএনপি শত চেষ্টা করলেও একটা জনগণ রাস্তায় নামাতে পারছে না। কাজে এই সংকটকালীন সময়ে কোনো প্রকার রাজনীতি না করে বরং সরকারকে
সহযোগিতা করা রাজনৈতিক দল হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দুর্যোগকালীন আপৎকালীন একটা ফান্ড তৈরি করা হোক, স্থায়ী ফান্ড, যেখান থেকে হতদরিদ্রদের ঋণ দেওয়া হবে, আবার সেটা সময়ে তাদের কাছ থেকে যে অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ নেবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এটা একটা মূল অ্যাকাউন্টে জমা হবে, সেটা লভ্যাংশ বাড়তে থাকবে। মানুষের হাত পাততে হবে না সরকারের কাছে, মানুষ হয়ে যাবে কর্মমুখী। আর যে দেশের মানুষ কর্মমুখী হয়ে যায়, সেই দেশ এমনিতে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। যখনই মানুষ কর্মমুখী হয়ে যায়, অন্যায় কাজগুলোর থেকে দূরে চলে আসে এবং সরকারকে প্রতিটি সেক্টরে বলা হচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, কালো টাকা ব্যবহার করবারদের দুর্নীতি বাড়ানো হচ্ছে। ঠিকটা হতে পারে, সত্যও হতে পারে, অসত্যও হতে পারে, কালো টাকা থাকতেই পারে। অনেকেরই রয়েছে। খালেদা জিয়ারও কালো টাকা ছিল, ডক্টর কামাল হোসেনেরও কালো টাকা ছিল, সেগুলা সাদা করা হয়েছে। কালো টাকা সাদা করে যদি ব্যবসা সুন্দর হয়, এই যে আজকে বাজেটে ব্যবসায়ীরা বলছে এটা ব্যবসায়ী বান্ধব হচ্ছে। যদি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, সেখানে শ্রমের ক্ষেত্র তৈরি হবে। শ্রমের ক্ষেত্র তৈরি করলে রাষ্ট্রে বেকারত্ব কমবে, রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে, রাষ্ট্রের সামাজিক ভাবমূর্তির সৃষ্টি হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। সেরকম হতদরিদ্রদের যদি ঋণ দিয়ে আপৎকালীন সময়ে সহযোগিতা করা হয়, সুদবিহীন, আবার সেটা ফেরত নেওয়া হয়, তারা কাজও করবে, ব্যবসা করবে, নিজেদের আহারও যোগাবে, উদর ভর্তি করবে, পেট ভর্তি করবে। আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতেছি যে আমি অর্থনীতি বুঝি না, কিন্তু মানুষকে ঋণ দিয়ে স্বাবলম্বী করে সুদবিহীন স্বাবলম্বী করার সম্ভাবনা এই দেশে সৃষ্টি হয়ে গেছে। কেননা অনেককে বিভিন্নভাবে ভাতা দেওয়া হচ্ছে, হতদরিদ্রের সংখ্যা এখানে কমে আসছে। এইগুলোকে চিহ্নিত করে প্রকৃত হতদরিদ্রদের ঋণ দিয়ে, বিনা সুদে ঋণ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিলে দেশের ভাবমূর্তি আরও সমৃদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, এই দেশের মানুষ জানে, যদি কোনো কারণে আপনার সরকার ফল করে তাহলে দেশ ফল করবে। বকতে হবে দেশের মানুষকে, আবারও দেশটা লাঞ্ছিত ট্রেনের মতো হয়ে যাবে। কারণ বিএনপিরা জানে দেশে যদি অভাব থেকে ঋণ আনলে দেশের লাভ হয়, নেতাদের পকেটে টাকা ওঠে, দেশের অর্থনৈতিক মোর্চা ভেঙে যাবে, সমস্ত ভালোভাবে ভেঙে যাবে। এখানে মানুষ আবার ঠকবে ৭৫-এর পর থেকে যেভাবে ঠকে আসছিল। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা, বিচক্ষণতাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে এই হতদরিদ্র মানুষকে আপৎকালীন ঋণ দিয়ে, সুদবিহীন ঋণ দিয়ে কীভাবে স্বাবলম্বী করা যায়, কর্মমুখী করা যায়, তাদেরকে কর্মমুখী করলে বাংলাদেশ সুন্দর হওয়ার একটা মহাবিপ্লব শুরু হয়ে যাবে। খোদা হাফেজ।